বাংলাদেশের কমন পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড ইজ পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ড আমি চেক করে দেখেছি যে এটা প্রায় ৩৬ বছর লাগবে পাসওয়ার্ডটি হ্যাক হতে। যখন একটু বর্ষা হয়, যখন একটু শীত পড়ে, যখনই দেখা গেল যে একটু লিলোয়া বাতাস দিচ্ছে চারপাশে, রাত ১২টার পরে আমরা একটু রোমান্টিক হয়ে যাই। আমরা দেখা যায় যে হচ্ছে বন্ধুকে বলি যে কি পরে আছো একটু দেখাও। যখন হ্যাক হয়ে যায় সবকিছু একসাথে চলে যায়। আজকে যে হানি কালকে সে হেমলক হয়ে যেতেই পারে। আমার বেস্ট ফ্রেন্ডের আইডি হ্যাক হয়ে গেছে। কালকে রাত ২টার সময় হঠাৎ মেসেঞ্জারে টাকা চেয়ে মেসেজ, যেটা ওর করার কথাই না। তা আমি এত ভয় পেয়ে গেছি যে এত মেসেজ, এত ছবি, সব কিছু হাওয়া, এটা তো আমার সাথেও হতে পারে। এবং আমি এত ভয়ে, মানে আমার হাত পা কাঁপছিল, যে আমি কনফিউজ ছিলাম, আমি চাপে ছিলাম। আমার মনে হচ্ছিল একজন এক্সপার্টকে খুবই দরকার, এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে আজকের আড্ডায় পেয়ে গেছি জেনিফার আলম আপুকে। আপু, আজকের ডানামেলো ডিজিটালে পডকাস্টে আপনাকে কিন্তু অনেক স্বাগতম, এবং আমি অনেক রিল্যাক্সড ফিল করছি যে আপনি আমাদের সাথে আছেন। আমার অনেক প্রশ্ন, এই হ্যাকাররা আসলে হ্যাক করে কি করতে পারে, মানে ওরা কেন করে এই কাজটা? ধন্যবাদ আপু। আমারও খুব ভালো লাগছে, কারণ অনেক কিছু শেয়ার করার আছে। যেমন আপনি বলছিলেন যে হ্যাক হয়ে গেছে বন্ধুর, এটা খুব কমন এখন হচ্ছে। এবং আপনি যদি বলেন আমাদের কাছে আমরা যেগুলো দেখি, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৮ জনেরই এই ধরনের সমস্যা হচ্ছে। কারণ আমরা দেখা যাচ্ছে যে আইডিগুলো সিকিউর থাকছে না, এবং কোনো না কোনো কারণে আমরা আইডিগুলো হারিয়ে ফেলছি, এবং আমাদের তখন এই ধরনের সমস্যা হচ্ছে। আর আপনি যেটা বলছিলেন, যদি হ্যাক হয়ে যায় বা হ্যাকার আমাদের কি করতে পারে, আসলে হ্যাক হয়ে যদি যায় সেক্ষেত্রে আসলে আমাদের তো দেখতে হবে যে আমাদের আসলে কি হ্যাক হয়েছে। আমরা তো আসলে সোশ্যাল মিডিয়াগুলো বা যে সকল হ্যান্ডেলগুলো ব্যবহার করি, সেই হ্যান্ডেলগুলোতে দেখা যায় যে আমরা আমাদের সকল ব্যক্তিগত তথ্য, ছবি এবং যা কিছু ইম্পর্টেন্ট সবই সবার সাথে শেয়ার করতে থাকি। কখনো পাবলিকলি, কখনো ইনবক্সগুলোতে হচ্ছে আমরা সেগুলো শেয়ার করি। যখন হ্যাক হয়ে যায় সবকিছু একসাথে চলে যায়, এবং এগুলো হ্যাক হয়ে গেলে যেটা হয় যে সবচাইতে বেশি কমন যে সমস্যাটাতে আমরা দেখি ভিকটিমরা পড়ছেন, প্রথমে হচ্ছে টাকা হচ্ছে তাদের কাছে, তাদের যত বন্ধুরা আছে তাদের কাছে টাকা চায়। কোনো ক্ষেত্রে হচ্ছে তাদেরকে ব্ল্যাকমেইল করা হয়, তাদেরকে তাদের ছবি না থাকলেও বলে যে হচ্ছে ছবি তৈরি করে এখন আমি আপনাকে হচ্ছে ব্ল্যাকমেইল করব যদি আপনি আমাকে টাকা না দেন, বা এই ধরনের সময় বেঁধে দেওয়া হয়। বা দেখা যায় যে কোনো ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলোতেও হচ্ছে চলে যায়। যেমন আমার কাছে কিছুদিন আগেই হচ্ছে একজন শিক্ষিকা এসেছিলেন, যিনি একজন শিক্ষিকা এবং তার পারিবারিকভাবে হচ্ছে একজনের সাথে হচ্ছে বিয়ে হয়েছিল, এবং তারপর কোনো একটা পারিবারিক কারণে সেটি হচ্ছে আর ওনারা কন্টিনিউ করেননি। কিন্তু উনি একসময় দেখতে পেলেন যে ওনার হচ্ছে ছবিগুলো হচ্ছে টেলিগ্রামের একটা চ্যানেলে মুভ করছে, সাথে ওনার অল ডেজিগনেশন সহ সব কিছু সহ। হয়তো নর্মাল ছবি, নর্মাল সব কিছু, এমন না যে সবার ক্ষেত্রে সংবেদনশীল ছবি বা সংবেদনশীল তথ্য, জাস্ট রেগুলার তথ্যও চলে যাচ্ছে। শুধু নিরাপদ থাকার যদি যে চেষ্টাটা যদি আমরা করি, তাহলে এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তো আপু, আপনার কাছে তো অনেক এরকম কেসেস, এই যে আপনি বললেন একজন শিক্ষিকার কথা, তো তাদেরকে আপনি আসলে কি সাজেস্ট করেন? আমরা নিরাপদটা থাকবো কিভাবে হ্যাকারদের হাত থেকে? আমার বন্ধুদের কথাই বলি। আমার বন্ধুরাই ইভেন দেখা যায় যে তাদের যখন হ্যাক হয়ে গেছে, আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার পাসওয়ার্ড কি ছিল, দেখা যাচ্ছে বলেছে ABC 1 2 3 4 5 6, অথবা হচ্ছে বাংলাদেশের, যদি এখন আমি যদি বলি বাংলাদেশের কমন পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড ইজ পাসওয়ার্ড। তারপর যেটা হয় যে হচ্ছে পরের সেকেন্ড কমন পাসওয়ার্ড থাকে যে আই লাভ ইউ লেখা থাকে। যারা নর্মাল স্টুডেন্ট তারা তাদের রোল নাম্বার দিচ্ছেন, যারা হচ্ছে অন্যান্য যারা আছেন তারা তাদের সবচেয়ে কমন ফোন নাম্বারটি ইউজ করছেন অ্যাজ এ পাসওয়ার্ড হিসেবে, যেটি করা কখনোই উচিত না। অন্তত সিকিউর থাকার জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়াগুলো যে সকল সিকিউরিটি হচ্ছে অফার করছে, অন্তত সেগুলো হচ্ছে মানে ইউজ করে সিকিউর হওয়া উচিত। আর এই যে বলছিলেন যে পাসওয়ার্ড অনেক রকমের দিচ্ছে, আমরা নিজেরাও এই কাজ করি, কারণ মনে থাকে না। এত এখন অ্যাকাউন্ট, এত তো পাসওয়ার্ড মনে থাকে না। একটা পাসওয়ার্ডই সব জায়গায় চলে, আর যেটা মনে থাকে ওটাই রাখি। তো আসলে আপনি আপনার সব অ্যাকাউন্টকে কিভাবে সিকিউর করেছেন? পাসওয়ার্ডটা কিভাবে সেট করলে মানে অ্যাকাউন্টগুলো একটু শক্তিশালী হবে? সাধারণত আমাদের কাছে যখন আসে সবাই প্রথম এই কথাটাই বলে, এত কিছু ইউজ করি, এত পাসওয়ার্ড কিভাবে মনে রাখবো, এত পাসওয়ার্ড তো মনে থাকে না। সো এটা একটা সমস্যা। ২ হচ্ছে কঠিন পাসওয়ার্ড দিলে আমরা পাসওয়ার্ড ভুলে যাই, এবং একটাতে এক পাসওয়ার্ড দিলে সেক্ষেত্রেও আমরা ভুলে যাই। তো আমাদের এটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা একটা
কমন পাসওয়ার্ড ইউজ করার চাইতে পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারি যদি আমাদের মনে না থাকে। কিন্তু যদি মনে থাকে আমরা যেটা করতে পারি যে আমরা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি। দেখা যায় যে এখন আমাদের যে যুগ এসছে, দেখা যায় যে আমাদেরকে পাসওয়ার্ডগুলো হচ্ছে হ্যাক করার জন্য এক ধরনের সিস্টেমই আছে যে এক ধরনের অ্যাটাক করা যায়। এই অ্যাটাকে আপনার পাসওয়ার্ড যদি হচ্ছে বাইন্ড করে দেয়া হয় সিস্টেমে, ও দেখাবে যে কত দিনে আপনার পাসওয়ার্ডটি হ্যাক হবে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পাসওয়ার্ড আমি চেক করে দেখেছি যে এটা প্রায় ৩৬ বছর লাগবে পাসওয়ার্ডটি হ্যাক হতে। সো আপনি যদি হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং করতে চান সেক্ষেত্রে আপনি এরকম স্টার হ্যাশ ইউজ করুন বা হচ্ছে যেকোনো কিছু সেমিকোলন দাঁড়ি হোয়াটএভার ইউ ওয়ান্ট সেটার সাথে আপনি হচ্ছে ক্যাপিটাল লেটার অথবা হচ্ছে ABCD দিয়ে আপনার যে পছন্দ মতো একটি শব্দ যেটি আপনার মনে থাকে সাথে 1 2 3 1 2 3 বা যেই সংখ্যাটি আপনার মনে থাকে সবকিছু কম্বাইন করুন। মিনিমাম 10 ডিজিটের বেশি পাসওয়ার্ড তৈরি করুন। এরকমভাবে যদি আপনি করেন আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড পাবেন এবং এটি সহজে কেউ ভেঙে ফেলতে পারবে না, অনুমানও করতে পারবে না। আচ্ছা। তো আসলে নাম্বার তারপর হ্যাশ কোনো একটা মানে যেকোনো কিছু ইউজ করব এবং সাথে বড় হাতের অক্ষরের ছোট হাতের অক্ষরের সবকিছু সবকিছু মিলিয়ে মিলিয়ে। যদি 10 ডিজিটের বেশি বেশি একটা আমরা একটা পাসওয়ার্ড হয় সেটা একটা শক্তিশালী। হ্যাঁ। ওকে, এখন আমি আজকেই বাসায় গিয়ে এটা ট্রাই করব। আমি প্রথমে যে কথাটা বলবো, আমাদের দেশে কিভাবে সবচাইতে বেশি হচ্ছে আমরা এক্সেসের শিকার হই। কারণ আমাদের প্রোফাইল পিকচার যেটা থাকে, আমাদের একটা ছবি স্ট্রেইট ফটো, হ্যাঁ, এটা সাথে হচ্ছে আমাদের যে বার্থ ডেটগুলো থাকে সেটা, এবং আমরা দেখা যায় যে হচ্ছে এই ২ টা জিনিস যখন আপনার বার্থ ডেট এবং হচ্ছে ফটো কারো কাছে থাকবে, এবং আমাদের দেশে আরেকটা কমন প্রবণতা আছে আমাদের সবার মধ্যে, সেটা হচ্ছে যখনই আমরা NID কার্ড পাই বা স্মার্ট কার্ড পাই, আমরা প্রথমেই দেখা যায় এভাবে ভি সাইন দিয়ে হচ্ছে পোস্ট করে দিই হ্যাঁ, বা যে স্টোরি স্মার্ট দিচ্ছি। হলাম, হ্যাঁ, হ্যাঁ। বা আমরা হচ্ছে আমরা নিজেরা হচ্ছে এখানে স্মার্ট হয়ে গেছি, NID কার্ড পেয়েছি বা পাসপোর্ট পেলাম বা আমরা কোনো একটা ভিসা পেলাম কোনো কারণে, সেটা পেয়ে সবার ফার্স্টে আমরা সোশ্যাল মিডিয়াকে জানাই। আর শুধুমাত্র আমার আমার একটা ছবি, আমার বার্থ ডেট এবং আমার যদি NID নাম্বারটুকু হচ্ছে কারো কাছে থাকে, এটা দিয়ে আমার যেকোনো একেবারে ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার অর্থনৈতিক যে সকল অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত, আপনার কার্ড পর্যন্ত যেকোনো কিছুর অ্যাক্সেস করা পসিবল। তাই আমরা আমাদের যে বার্থ ডেটটা আছে এটা অবশ্যই চেষ্টা করব হাইড করে রাখতে। এখন আমি জানি আমাদের দেশে সবাই, আমার বন্ধুরা এবং আমি নিজেও বার্থ ডেতে উইশ পেতে খুব পছন্দ করি। কজ এটা আমাদের কাছে একটা অ্যাডিকশনের মতন যে আমরা বার্থ Exactly. ডেতে উইশ করছে, আমাদেরকে এত মানুষ উইশ করছে, দে থিঙ্ক অ্যাবাউট আস। সো এটার জন্য আমরা কি করতে পারি, হয়তো আমরা হচ্ছে আমাদের যে ইয়ারটা আছে সেটাকে হাইড করে রাখতে পারি, শুধু ডেটটা দেখা গেল, আমরা উইশগুলো পেলাম, এটুকু আমরা করতে পারি। একেবারে সব কিছু ওপেন না করে দেই, এর দিকে লক্ষ্য রাখি। এবং কোনো ধরনের আমাদের যে সকল অফিসিয়াল কার্ড আছে, NID কার্ড আছে, স্কুলের ID কার্ড আছে, আমাদের কোনো কিছুই আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব না। অন্তত যেই জিনিসগুলো কোনো ধরনের ID ক্যারিয়ার করছে সেই ধরনের কোনো কিছু আমরা আপলোড করব না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে জিনিসটা করি না আমাদের অ্যাকাউন্টগুলোতে, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের ব্যাপারটি। 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি আসলেই জরুরি? হ্যাঁ, জরুরি। কারণ এটা একটা হচ্ছে সবগুলো সোশ্যাল মিডিয়া হোক, আমরা যে সকল মেইল ইউজ করি তারা হোক, তারা আমাদেরকে এটা অফার করছে এই জন্যই, যদি কোনো কারণে আমাদের হচ্ছে কেউ অ্যাক্সেস করতে চায় তাহলে যেন আমরা সাথে সাথে প্রায়র নোটিফিকেশনগুলো পাই। সো এই নোটিফিকেশনগুলো পেলে আমরা নিজেরা আগে সাবধান হতে পারবো এবং এই ধরনের অ্যাটাক থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমাদের কাছে প্রচুর এরকম ভিকটিমরা আসে যারা নিজেদেরকে সেভ করতে পেরেছে শুধু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন থাকার কারণে। কারণ তারা আগে নোটিফিকেশন পেয়ে তারপর ফোন করেছে যে আমার তো এরকম এসেছিল, এখন কি আমি কিভাবে সেফ থাকবো, আমি কি সেফ হয়েছি, আমরা কি মানে এটা কি আমি করতে পেরেছি? আমি তখন বলি যে হ্যাঁ ঠিক আছে, এখন জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেন, ইট উইল বি ওকে। আচ্ছা, তার মানে হচ্ছে যদি আমি আসলে ডিজিটাল দুনিয়াতে একটু নিরাপদ থাকতে চাই তাহলে আমার পাসওয়ার্ডটা খুব শক্তিশালী করতে হবে এবং সেই সাথে আমার 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন সেটাকেও অন করে রাখতে হবে। তো এখন থেকে এই 2টা জিনিস একদম ম্যান্ডেটরি ভাবে মেইনটেইন করতে হবে হ্যাকারদের থেকে, যদি আমি না, একটু এবং বাঁচতে চাই। সাথে হচ্ছে প্রতিটা সোশ্যাল হ্যান্ডেলই মিনিমাম সিকিউরিটি অফার করে। আমরা দেখা যায় যে সবগুলো সিকিউরিটি অপশনই অন করতে ভুলে যাই। সো আমরা সবগুলো সিকিউরিটি অপশন অন করব এবং সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে আমাদের ফোনে যে ইমেইলটি আছে সেই ইমেইলটি আমরা সিকিউর করব। কারণ আমার ফোনের ইমেইলটি যে ইমেইলটি দিয়ে আমি আমার ফোনটিতে লগ ইন করেছি সেটি যদি হ্যাক হয়ে যায় আমার পুরো ফোন কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার যে মেইলটা
থাকবে সেই মেইলটা যেন সিকিউর থাকে। সেই মেইলের ক্ষেত্রেও আমার যেই ইনস্টিটিউশনের মেইল আমি ইউজ করছি তাদের সবগুলো মানে অফার করা সিকিউরিটি অপশনগুলো যেন আমরা অন করে দেই, এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস আমাদের দেশে কমন যে জিনিসটা হয়, আমাদের যারা পার্টনার আছেন, আমাদের যারা খুব ক্লোজ বন্ধু আছেন, যাদেরকে আমরা বন্ধু ভাবি, সবচেয়ে আপন মানুষ ভাবি, তাদের সাথে সম্পর্কের এখন একটা আগের চাইতে প্যাটার্ন চেঞ্জ হয়েছে। প্যাটার্নটা হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো এবং তুমি আমাকে ছেড়ে যাবে না। এটার প্রথম শর্ত হচ্ছে তোমার পাসওয়ার্ডগুলো আমার সাথে শেয়ার করো। আমরা দুইজনের পাসওয়ার্ড দুইজনের সাথে শেয়ার করার মানে হচ্ছে আমরা সারা জীবনের জন্য লকড। আমাদের যত সংবেদনশীল ছবি এবং তথ্য আছে আমরা দেখতে পাবো। তুমি কারো সাথে মিশছো কিনা সেটাও আমরা দেখতে পাবো। আবার হচ্ছে কোনোভাবে হচ্ছে আমরা যদি কেউ কোনো রকম কাউকে ছেড়ে যেতে চাই তাহলে তার আইডি থেকে বিভিন্ন কিছু আমরা পোস্ট করে দেই। সেটা একেবারে তার সংবেদনশীল ছবি থেকে শুরু করে যেকোনো কিছুই হতে পারে। যেভাবে ভয় দেখালে ভালো হয়। সো আমাদের পাসওয়ার্ডও আমরা কারো সাথে হচ্ছে শেয়ার করব না এবং আমাদের পাসওয়ার্ডগুলো তাদেরকে হচ্ছে দিয়ে দিব না। আজকে যে হানি, কালকে সে হেমলক হয়ে যেতেই পারে। যেকোনো সিচুয়েশন আসতে পারে। সো হানি হেমলক হয়ে গেলেও যেন হচ্ছে আমরা সবকিছু হারিয়ে না ফেলি। যেন আমাদের এই একমাত্র বিশ্বাস স্থাপনের যেই নতুন প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে আমরা সবাই বের হয়ে আসতে পারি। সেই চেষ্টা যেন আমাদের থাকে। এর পরের প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমি একটু একটা ছোট্ট র্যাপিড ফায়ার করব আপনার সাথে। র্যাপিড ফায়ার গেমে আমি কোয়েশ্চেন করব, আপনি একদম ফাস্ট সাথে একটা ওয়ার্ডে উত্তর দেবেন। ওকে, তো প্রথম প্রশ্ন, আমার পাসওয়ার্ড বা ওটিপি আমি কি আমার বেস্ট ফ্রেন্ডকে দিতে পারি? না। ওকে, আপনার ফেসবুক পাসওয়ার্ডটা কি? বলা যাবে না। ওকে, কোনো মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এমন অনেক লিঙ্ক আসে, সেগুলোকে কি ট্রাস্ট করা যাবে? না, কোনোভাবে ক্লিক করা যাবে না, কারণ কোনো কিছু চেক না করে ক্লিক করা যাবে না। ওকে, চেক বিফোর ক্লিক। আচ্ছা, আমরা যে দেখি না যে হ্যাকাররা অন্ধকার রুমে নাকটা পর্যন্ত ঢেকে তারপরে কি হ্যাক এগুলো করে? সত্যি না। আচ্ছা, আপনার নিজের পাসওয়ার্ড কি 10 ক্যারেক্টারের বেশি? হ্যাঁ। ওকে, 22। ও মাই গড, দর্শক দেখলেন তো, আপুর পাসওয়ার্ড 22 ক্যারেক্টার। এবং আপনার পাসওয়ার্ড আসলে কতটুকু শক্তিশালী, 10 ক্যারেক্টারের বেশি কিনা আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর সেই সাথে একটা কথা বলে রাখি, আবার পাসওয়ার্ড লিখে দেন না। আমরা মেসেঞ্জারের লিঙ্কের কথায় আসছিলাম যে অনেক লিঙ্কে আমরা ক্লিক করি, তারপর দেখি যে হাওয়া হয়ে যাচ্ছে। মানে এই ব্যাপারটা কি আপনার হয়েছে কখনো? আমার নিজের হয়নি, কিন্তু আমার কাছে প্রচুর লিঙ্ক আসে। এই ধরনের ব্যাপারগুলো খুব কমন। আপনি দেখবেন যে হঠাৎ করে আমাদেরকে যেকোনো কেউ পরিচিত অপরিচিত কেউ লিঙ্ক দিয়ে দিচ্ছে, যেটা আসলে এই মুহূর্তে আমার পাবার কথা নয়। আবার দেখবেন যে হচ্ছে অনেকে আমাদেরকে হচ্ছে নক করে বলছেন যে এই দেখো তোমার নামে এরকম একটা কথা হয়েছে, তোমার নামে এই ধরনের কিছু ছবি এসছে, এই লিঙ্কে আছে। কিন্তু তার আসলে এই জিনিসটা আমাকে বলার কথা না। মানে অথবা তার জানার কথা না যে হচ্ছে এরকম কিছু এই মুহূর্তে আছে। অথবা অনেকেই কনসিয়াস হয়ে আমাদেরকে হচ্ছে এই ধরনের জিনিসপত্র পাঠান। কিন্তু আমরা যখনই এই ধরনের লিঙ্ক পাবো বা কেউ এই কথাগুলো আমাদেরকে বলবে, আমরা প্রথমেই হচ্ছে চেক করে নিব যে যেই লিঙ্কটি আমরা ক্লিক করতে যাচ্ছি এটি কোনো ধরনের ম্যালিশিয়াস বা কোনো ধরনের ফিশিং লিঙ্ক কিনা, সেটি চেক করে তারপর আমরা ক্লিক করব। এটার জন্য হচ্ছে অনলাইনে বিভিন্ন হচ্ছে সাইট আছে, একদম ফ্রি ওপেন সাইট আছে। জাস্ট আপনি যদি হচ্ছে যে কোনো একটা সাইটে যান, যে কোনো একটা সাইটে গিয়ে জাস্ট সেখানে যদি আপনি লিঙ্কটা পেস্ট করেন, ওখানে ওরা দেখিয়ে দেবে যে যদি হচ্ছে এটা ম্যালিশিয়াস লিঙ্ক না হয় ওরা একটা গ্রিন সিগন্যাল দিবে, আর যদি এটা ম্যালিশিয়াস বা হচ্ছে কোনো ধরনের বাইন্ড করা হচ্ছে থাকে, যেটা হচ্ছে ফিশিং করা হতে পারে এটা দিয়ে, সেক্ষেত্রে ওরা রেড হচ্ছে লেভেল করে দিবে। সো অবশ্যই আমরা যখনই কোনো লিঙ্ক ক্লিক করব এরকম, তার আগে অবশ্যই চেক করে নেব। অবশ্যই হচ্ছে চেক বিফোর ক্লিক। এক্স্যাক্টলি। এবং সেই সাথে এই যে চেক বিফোর ক্লিকের পাশাপাশি আর একটা কথা আমার মাথায় আসছে যে আমাদের হয় না যে ফেসবুকে 5,000-এর বেশি একটা লিমিট থাকে, বেশি ফ্রেন্ড আমরা নিতে পারবো না। তো এই যে 5,000-এর বেশি ফ্রেন্ড নিতে পারি না, আমাদের তো একটা ইচ্ছা থাকে যে আমাকে আরও অনেক লাইক শেয়ার পড়ুক আমার ছবিতে, আমাকে আরও অনেক ফলো করুক। তখন আমরা সব পোস্ট পাবলিক করার ট্রাই করি। মানে পাবলিকে থাকলে বাইরের অনেকেও আমাকে ফলো টলো করতে পারবে। ফলোয়ার অপশন অন করা যায়। এখন ফলোয়ার যার যত বেশি, সে তত হচ্ছে নিজেকে নিয়ে আত্মতুষ্টিতে ভোগে, এবং এর মধ্যে কোনো অসুবিধা নাই। এটা হচ্ছে ভালো যে যার কন্টেন্টকে যত বেশি সমৃদ্ধ করছেন সে তত বেশি ফলোয়ার পাচ্ছেন, মানুষকে ফলো করতে বা কানেক্টেড থাকতে পছন্দ করছে। এটা খুবই ভালো জিনিস যে, এবং সবাই সবাইকে হেল্পও করতে পারছে এটার মাধ্যমে, সবাই সবার মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে। কিন্তু একই সাথে আমরা যেন এমন কিছু না করি যেটা আমার জন্য সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই। আমরা চেষ্টা করব যে নিজেদেরকে অন্তত কন্টেন্টগুলো যখন আমরা পোস্ট করব এদিকে
লক্ষ্য রাখতে যেন এটা কোনো ধরনের হ্যাজার্ডাস সিচুয়েশন আমাদের জন্য বয়ে না নিয়ে আসে। আচ্ছা আপু, এমন তো হয় যে ফেসবুকে অনেক অচেনা ফ্রেন্ডও আমরা মানে অ্যাড করে ফেলি। আমার তো অনেক অচেনা ফ্রেন্ড আছে যে যাদের সাথে আমার কখনো দেখা সাক্ষাৎও হয় নাই, চিনিও না। তো আমি অ্যাড করে ফেলেছি। এখন অচেনা ফ্রেন্ডদের অ্যাড করলে কি কোনো প্রবলেম আছে কিনা? আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে বলেন, তাহলে আমি বলব যে আমরা অচেনা কাউকে যদি না এড করি তাহলে ভালো হয়। কিন্তু আমরা তো আসলে সেটা মানি না, মানতে চাইও না। কিন্তু এটা মানা উচিত যে আমরা যাকে কখনো বাস্তবে দেখিনি বা তার সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তাকে আসলে এড না করাটাই ভালো আমি প্রেফার করব। আর এরপরও যদি হচ্ছে আমরা এড করে ফেলি, আমরা চেষ্টা করব যে আমরা তো যোগাযোগ করার জন্যই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি। আমরা যোগাযোগ করব, আমরা দেখব যে মিনিমাম বেসিক্স আপনার সাথে মিলছে কিনা। যদি আমার বন্ধুর সাথে আমার বেসিক বন্ধুত্ব করার মতন অবস্থা থাকে, সে বন্ধু থাকবে। যদি না থাকে, আপনার তো আনফলো করার বা আনফ্রেন্ড করার অপশন আছে। এক্স্যাক্টলি। এবং এত কিছু আমি আসলে নিরাপদ রাখার জন্যই তো করব। সবকিছু যখন করার পরেও আমার বা কোনো কিছু হয়তোবা মেইনটেইন করতে পারিনি, কোনো একটা জায়গায় অবহেলা হয়ে গেছে, সামহাউ আমি বুঝতেই পারিনি, হ্যাক হয়ে গেল আমার আইডি, তখন আমি কি করব? প্রথম আমাদের যেই সমস্যাটা, হ্যাক হয়ে যাওয়ার পর আমরা প্যানিক করি। আমরা যত কল পাই, যত টেক্সট পাই, যতজন হচ্ছে মেসেজ পাঠায়। যেমন আমি এখানে আপনার সাথে কথা বলার আগেও একজনের সাথে কথা বলছিলাম টেক্সটে। উনি বলছিলেন যে উনি প্যানিক করছেন। আমি বলেছি প্যানিক করার কিছু নাই। আপনি জাস্ট লোকাল থানায় চলে যান এবং হচ্ছে আপনার আইডি লিঙ্ক সহ একটা জিডি করুন। যে একটা জেনারেল ডায়েরি করলে যেটা হবে যে আপনি আইনি প্রক্রিয়ার প্রথম ধাপটি হচ্ছে গেলেন। এতে করে হবে কি, আপনাকে আইনশৃঙ্খলা বাহিনী ৩০ দিনের মধ্যে একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। একই সাথে আপনিও যেটি করতে পারেন সেটি হচ্ছে যেকোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি আপনার চলে যায়, যদি আপনি না জানেন কিভাবে রিকভারি করতে হয়, খুবই সহজ একটা জিনিস আছে। সেটা হচ্ছে ইউটিউবে সার্চ করবেন যে আচ্ছা। হাউ ক্যান আই রিকভার মাই অ্যাকাউন্ট, আমি কিভাবে আমার অ্যাকাউন্টটা রিকভার করতে পারি। সো আপনি যদি সেটা লেখেন, ওরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখায় দিবে যে হচ্ছে এভাবে আপনি আবেদন করতে পারেন। এখন ফেসবুক হ্যাক হয়ে গেলে কি করতে হবে? ফেসবুক হ্যাক হয়ে গেলে আমাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওদের যে হচ্ছে সাপোর্ট সেন্টার আছে, সেই সাপোর্ট সেন্টারের সাথে আমাকে হচ্ছে কমিউনিকেশন ডেভেলপ করতে হবে। এবং আমি ওই কমিউনিকেশন যদি ডেভেলপ করতে না পারি, হাউ টু কমিউনিকেট, আমাকে হচ্ছে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইউটিউবে আমি সার্চ দিয়ে দেখে নিতে পারি, অথবা আমি কোনো একজন এক্সপার্টের সহায়তা নিতে পারি, অথবা আমি প্রথমে লোকাল থানায় চলে যেতে পারি। যদি আমাকে কেউ কোনো ধরনের হুমকি আছে আমি মনে করি, কেউ আমার ছবি বা কোনো কিছু দিয়ে আমাকে কোনো ধরনের সমস্যা করতে পারে মনে করি, অথবা আমার আইডি থেকে কোনো দেশ বিরোধী পোস্ট হতে পারে বা কোনো ব্যক্তিগত বিরোধী পোস্ট হতে পারে, এটা মনে করলেই অবশ্যই আপনি লোকাল থানায় চলে যাবেন এবং একটি জিডি অবশ্যই করবেন। আমি এখন আপনার সাথে কথা বলে অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। মানে এসে প্রথমে হাত পা কিন্তু ঠান্ডাই ছিল, আস্তে আস্তে এখন অনেকটা শান্ত লাগছে। এবং মনে হচ্ছে যে এখন আপনি যে টিপসগুলো দিলেন সেগুলো নিয়ে একটু নিরাপদ থাকতে পারবো আর কি। আসলে নিরাপদ কি আমরা থাকতে পারবো? আমাদের আরও কিছু জিনিসের দিকে লক্ষ্য রাখা উচিত। আমরা যে জিনিসগুলো করি, প্রথমে যখনই কোথাও ওয়াইফাই পাই, ওপেন ওয়াইফাই যেগুলো হচ্ছে পাবলিক ফ্রি ওয়াইফাই, সেগুলোতে অ্যাড হওয়াটা হচ্ছে এক ধরনের নিজেকে হচ্ছে কারো হাতে তুলে দেওয়ার মতন ব্যাপার। কিন্তু ফ্রি ওয়াইফাই পেলে সমস্যা কি? মানে ওটা কানেক্ট করলে সমস্যা কি? ধরেন আপনি ফ্রি ওয়াইফাইতে যুক্ত হলেন। সেই ওয়াইফাই ইউজ করে যিনি হ্যাকার আছেন উনি চাইলে আপনার ফোনে ডিভাইসে হচ্ছে বিভিন্ন ম্যালিশিয়াস যেকোনো কিছু ইনজেক্ট করতে পারে এবং সেভাবে আপনার আইডিটা হ্যাক হয়ে যেতে পারে, আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে, যেকোনো কিছু হ্যাক হয়ে যেতে পারে। সো আমরা চেষ্টা করব যে যখনই কোনো পাবলিক ওয়াইফাই পাবো সেটাতে অ্যাড না হয়ে আমরা যেন নিজেদের যদি ডাটা থাকে সেই ডেটা ইউজ করে যেন আমরা নিজেদের ইন্টারনেট চালিয়ে ব্যবহার যাই। করি হ্যাঁ। আর কি। আচ্ছা আপু, এই যে আমরা ওয়াইফাই কানেক্ট করি কারণ অনেক সময় তো ডেটা কেনারই টাকা থাকে না। হ্যাঁ, এটা হয়। কারণ প্রথম কথা হচ্ছে আমরা একটা দরিদ্র দেশ। আমাদের সবারই হচ্ছে টাকা পয়সার সমস্যা থাকে। এটা খুবই সত্যি কথা এবং আমাদের প্রান্তিক লেভেলে যারা ইন্টারনেট ইউজার আছেন তাদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি, আসলে তো সিকিউরিটিটা আগে আমাদের, তাই না? নিজেদেরকে নিরাপদ রাখা আগে। ইন্টারনেটে আমরা পরেও বিচরণ করতে পারবো বা খুবই জরুরি যদি মনে করি তাহলে খুব
ছোট, ছোট ইন্টারনেট প্যাক আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা যেটা করতে পারি যে হচ্ছে VPN ইউজ করতে পারি সেই মুহূর্তের জন্য আমরা VPN ইউজ করে হচ্ছে আল্টিমেটলি মিনিমাম যদি আমার VPN নামানো থাকে, হয়তো আমার পেইড VPN এর দরকার নাই। যেহেতু আমার এখানে টাকার সমস্যাটা মেইন, সেই মুহূর্তে কিছুক্ষণ ইউজের জন্য আমরা VPN ইউজ করে হচ্ছে ইন্টারনেটটা ইউজ করতে পারি। যদি আমার কাছে VPN না থাকে, আমার কাছে টাকা না থাকে, আমার বন্ধুর যদি হচ্ছে ডেটা প্যাক থাকে, তার কাছ থেকে আমি হচ্ছে ওয়াইফাই হচ্ছে কিছুক্ষণের জন্য পোর্টেবল হটস্পট করে হচ্ছে নিয়ে যতটুকু কাজ দরকার সেরে ফেলতে পারি। অনলাইনে যখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেদের ছবি-টবি শেয়ার করি, ফ্রেন্ডদের সাথে আদান-প্রদান করি, এগুলো কি কোনো প্রবলেম হতে পারে? হ্যাঁ, হতে পারে এবং আমাদের কিভাবে? দেশে সবচাইতে বেশি এটাই সমস্যা। আমরা তো রোমান্টিক জাতি, বাঙালি জাতি। হুম, হুম। আমাদের খুব সুন্দর বর্ষা হয়। যখনই একটু বর্ষা হয়, যখনই একটু শীত পড়ে, যখনই দেখা গেল যে একটু লিলোয়া বাতাস দিচ্ছে চারপাশে, আমরা দেখা যায় এবং রাত ১২টার পরে আমরা একটু রোমান্টিক হয়ে যাই। আমরা দেখা যায় যে হচ্ছে বন্ধুকে বলি যে, "তোমার ছবিটা একটু আমাকে দাও" অথবা "তোমার একটা ছবি কি পরে আছো একটু দেখাও।" তো হ্যাঁ। আমরা তো এই জিনিসগুলো করি। আমাদের প্রচুর সংবেদনশীল ছবি আমাদের হচ্ছে ফোনে থাকে, প্রচুর সংবেদনশীল তথ্য থাকে। সেক্ষেত্রে আমরা এই যে হচ্ছে আমরা আদান-প্রদানের মাধ্যমটা এটা যদি এনক্রিপ্টেড না হয়, সেই ক্ষেত্রে আমরা দেখা যায় যে কোনো কারণে হ্যাক হয়ে বিপদের সম্মুখীন হতে পারি। আমাদের দেশে সবচেয়ে কমন একটা আতঙ্কের ব্যাপার হলো ভাইরাল করে দিব। কিন্তু এটা একদম। বলার সাথে, সাথে সবাই ভয় পেয়ে যায়। আমরা যে ভাইরাল হয়ে যাওয়া মানে হচ্ছে হুম। আমার মান-ইজ্জত শেষ। আমি তো একদম শেষ হয়ে গেলাম। এখন আমার কি হবে? এখন তো AI এর যুগ। এখন ডিফেক করা খুব সহজ। এমন না যে হচ্ছে সবার সংবেদনশীল ছবি থাকে। আমাদের অনেকেই থাকেন যে হচ্ছে যাদের আসলে কোনো সংবেদনশীল ছবি এক্সিস্টই করে না। এটা এমন না যে হচ্ছে শুধু মেয়েদের ক্ষেত্রে, এটা ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রে সমান হারে প্রযোজ্য এবং এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের সংবেদনশীল ছবি ভাইরাল করে দিব। AI দিয়ে ছবি বানিয়েও যদি কেউ আমাকে ভাইরাল করে দেয়, কোথাও পোস্ট করে দেয়, কোনো চ্যানেলে আপলোড করে দেয়, কোনো সাইটে আপলোড করে দেয়, যেকোনো কিছু, যা কিছু করবে ১ম এ আপনি চিন্তা করবেন যে আমাকে আইনের আশ্রয় নিতে হবে। আমার সাথে এটা এক ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। আমি একদম। এখানে হচ্ছে একজন ভিকটিম। আমার ১ম কাজ হচ্ছে নিজের মনে সাহস সঞ্চার করা এবং লোকাল আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ১ম এই যোগাযোগ করা। দেশে অনেকগুলো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী শুধু ডেডিকেটেডলি সাইবার ক্রাইম নিয়ে কাজ করছেন। তারা হচ্ছে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে। আপনি তাদের কাছে চলে যেতে পারেন। আমাদের ১ম সমস্যা আমরা ভয় পেয়ে যাই। আমরা যে সকল কল পাই, ১ম এই ফোন করে বলে যে আমি বাসায় জানাতে পারব না। বিশেষ করে ছোটরা, ওরা ১ম এই ভয় পায় যে বাসায় জানাতে পারব না। শুধু যে ছোটদের কথা বলছি এমন না। আমাদের সিনিয়ররাও আছেন ফোন করে বলে যে আমি পরিবারকে জানালে পরিবার মরে যাবে মন খারাপ করে। পরিবার আপনার সাথে হচ্ছে হয়তো ১ম এ একটু রাগ করতেই পারে অথবা হচ্ছে একটু মন খারাপ করতে পারে। কিন্তু পরিবার আপনার পাশে দাঁড়াবে। আপনি পরিবারকে পাশে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যান এবং আমি কিভাবে সমাজকে বুঝাবো যে এই ছবিটা আমার নয়, এটা AI ছবি। এই জন্য বিভিন্ন অপশন আছে। ফ্যাক্ট চেকিং এর অপশন আছে আমাদের দেশে। এছাড়া হচ্ছে আমাদের বিভিন্ন অনলাইনে বিভিন্ন ফ্যাক্ট চেকার সিস্টেম আছে যারা AI ছবি ডিটেক্ট করতে পারে, AI সিস্টেমগুলোকে ডিটেক্ট করতে পারে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী আছে। আমাদের মতন অনেকেই আছেন যারা কাজ করে যাচ্ছেন মানুষকে সহযোগিতা করার জন্য। সো এই পথগুলো সবসময় খোলা আছে কিন্তু ভয় না পেয়ে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যদি যাই, আমরা আমাদের এই সমস্যাগুলো থেকে দ্রুত সমাধান পেয়ে যাব। আপু আপনার কথা শুনে আমার আসলে এটা কাউন্সেলিং এর মতো কাজ করছে। মনে অনেকটা আরাম পাচ্ছি প্লাস সাহস পাচ্ছি যে মানে ভাইরাল করে দিব এটা শুনলেই যে ভয় পেতে হবে এমন না না ব্যাপারটা। একদম। ভাইরাল যারা করতে চায় বা করবে তাদেরকে ধরার সক্ষমতা আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর আছে। থ্যাংক ইউ সো মাচ আপু আজকের পডকাস্টের আড্ডায় আসলে আমাদেরকে সময় দেবার জন্য এবং সেই সাথে আমাদের দর্শকরাও কিন্তু আমার মতোই অনেকটা রিলিফড, অনেকটা নিশ্চিন্ত অনুভব করছে আমার মনে হয়। দর্শক আমরা কিন্তু বুঝলাম যে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু আপনার হাতে। আপনি যদি আপনার ডিজিটাল সুরক্ষা চান তাহলে ৩-৪টা পয়েন্ট অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত পাসওয়ার্ডটা শক্তিশালী রাখতে হবে, ১০ ক্যারেক্টারের বেশি হলে ভালো এবং দ্বিতীয়ত 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা অন রাখতে হবে আমাদের বিভিন্ন যেসব জায়গায় আমাদের বিচরণ আছে সোশ্যাল মিডিয়াতে। তৃতীয়ত আমাদের প্রাইভেসি সেটিংটা কিন্তু অনেক বেশি শক্ত রাখতে হবে। তো আপনি আসলে নিজেকে নিরাপদ রাখার জন্য কোন পদ্ধতি অবলম্বন করছেন আমাদেরকে কমেন্ট করে জানান। আজকের মতো ডানা মেলো ডিজিটালের এই পডকাস্ট শেষ করছি। দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টাটা।